আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো? জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের না জানুয়ারি সেকেন্ড উইকে ক্লাস টিচার বলছিল যে এক্সাম হবে, ওই এক্সামের সিলেবাস আপনাদের কাছ থেকে চেয়ে নিতে বলছিল, তাই বায়োলজি সিলেবাসটা কি স্যার? আচ্ছা, বায়োলজির সিলেবাস মানে আমরা তো প্রথমে একটা পরীক্ষা দেবো। এখন যেগুলো পড়াচ্ছে এগুলোর মধ্যে থেকেই হবে। তো আমার এর পরের ক্লাসে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আজকের ক্লাস আমি শুরু করছি। আজকে তোমাদের কোর্স রসায়ন চ্যাপ্টারের সম্ভবত আজকে 5 নম্বর ক্লাস হবে। তো আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হলো আমিষের কাজ, লিপিডের বৈশিষ্ট্য, কাজ ও প্রকারভেদ। আমিষ বা প্রোটিনের কাজ প্রথমে আসি আমরা। জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেমন কোলাজেন। তোমাদের কি মনে আছে কোলাজেন কোনগুলো? কোলাজেন আমিষ কোনগুলো মনে আছে কারো? কোলাজেন আমিষগুলো হলো, আমরা যদি গরুরই চিন্তা করি, গরুর যে গোশগুলো মানে আমরা খেতে পারি, হ্যাঁ, যেগুলো হলো আঁশ জাতীয়, সেগুলোই হলো কোলাজেন, প্রোটিন দ্বারা গঠিত। কোষের প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনে শক্তি উৎপাদন করে। বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে সাহায্য করে। আমরা দেখেছিলাম কোষঝিল্লিতে প্রোটিন ছিল, মেমব্রেন প্রোটিন ছিল। এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগমুক্ত রাখে, যেমন ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিনটা আসলে একটা অ্যান্টিবডির রাসায়নিক নাম। বাংলায় আমরা যাকে বলি অ্যান্টিবডি, অ্যান্টিবডির রাসায়নিক নাম হলো ইমিউনোগ্লোবিউলিন। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষের প্রোটিন। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। মানবদেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে, পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রডোপ্সিন, এটা চোখে থাকে। ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন, এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। হ্যাঁ, আমাদের দেহে যদি কখনো ভাইরাল ইনফেকশন হয়, হ্যাঁ, যে কোষগুলো ভাইরাল ইনফেকশন হবে, হ্যাঁ, তখন কি করে ইন্টারফেরন, আমাদের দেহের একটা প্রতিরোধ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ উপাদান ইন্টারফেরন কি করে ওই ভাইরাসকে পরবর্তী কোষগুলোকে যাতে আক্রান্ত করতে না পারে, এই জন্য ইন্টারফেরন, হ্যাঁ, প্রতিরোধ গড়ে তোলে। 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। জীবদেহে প্রোটিনের ভূমিকা। প্রথমে আমরা আসবো এনজাইমের ভূমিকা। সকল এনজাইমই প্রোটিন। এনজাইম জৈব অনুঘটক হিসেবে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, যা জীবের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য দেহের যে ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। গাঠনিক ভূমিকা। তন্তুজ প্রোটিন বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি, বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। পরিবহনে কোষের ভেতরে বিভিন্ন অণুর পরিবহন, আয়ন স্থানান্তর প্রভৃতি প্রোটিনের মাধ্যমে ঘটে থাকে। এছাড়া হিমোগ্লোবিন নামক যে প্রোটিন আছে, প্রাণীদেহের সকল কোষে অক্সিজেন সরবরাহ করে। আমরা জানি অক্সিজেন হলে অক্সি হিমোগ্লোবিন এবং কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে হিমোগ্লোবিন, সেটা হলো কার্বোমিনো হিমোগ্লোবিন। জীবদেহ গঠনে জীবের বৃদ্ধি ও বিকাশ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিশেষ কয়েকটি হরমোন হলো ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন, নিউট্রিট্রপিক হরমোন ইত্যাদি। তাহলে যে হরমোনগুলো আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করছে, সেগুলো প্রোটিন দ্বারাই গঠিত। বিষক্রিয়া ও আত্মরক্ষা। বিভিন্ন প্রক্রিয়ায় প্রোটিন থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এসব পদার্থ জীবের আত্মরক্ষার জন্য সহায়ক, যেমন সাপের বিষ বা ভেনম, যা সাপের আত্মরক্ষায় ব্যবহৃত হয়। আচ্ছা, সাপ যখন আমাদের দংশন করে, তখন আমরা আমাদের যদি
মানে একটা বলে, যেমন ভেনম, সাপের বিষ বলছে ভেনম। এখন সাপের বিষ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে কি নিই, কেউ বলতে পারবা? বলতে পারবা কেউ? অ্যান্টিভেনম। কারো যদি অ্যান্টিভেনম নেওয়া থাকে তাহলে ওই নির্দিষ্ট সাপ থেকে আমরা সাপের বিষ থেকে রক্ষা পাবো। ভাইরাস, স্যার ওটা কি কামড় দেওয়ার আগে নিব? হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিভেনম যদি না, আমরা করে যদি গোখরো সাপ থাকে তাহলে যদি আমাদের অ্যান্টিভেনম নেওয়া থাকে তাহলে দেখা গেলো গোখরো সাপের বিষ আমাদের ক্ষতি করবে না। তো ওটা কি রক্তের ভিতর দিয়ে দিব নিয়ে হ্যাঁ, ওটা অ্যান্টিভেনম ইনজেকশনের মাধ্যমে নিতে হবে। ও আচ্ছা। ভাইরাস ক্যান্সার প্রতিরোধ। বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক উৎপাদন। অ্যান্টিবায়োটিক নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বিপাকীয় বিক্রিয়ায় জীবদেহে, বিশেষ করে অণুজীবে এসব অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়। ইমিউনিটি, রোগ জীবাণু ধ্বংস ও নিয়ন্ত্রণের জন্য পশুর দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তাও প্রোটিন। ব্যথানাশক হিসেবে মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ঘুম সৃষ্টিতে অতি সম্প্রতি আবিষ্কৃত ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। এই ছিল প্রোটিনের ভূমিকা জীবদেহে। আমরা এখানে একটা কোশ্চেন করি যে ভ্যাকসিন আর একটা হলো অ্যান্টিবায়োটিক। ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিক কখন প্রয়োগ করা হয়, কারো জানা আছে? ভ্যাকসিন কখন নিব আর অ্যান্টিবায়োটিক কখন নিব? স্যার ভ্যাকসিন নিব হলো কোনো অসুখ হওয়ার আগে, গুড। আর অ্যান্টিবায়োটিক নিব হলো স্যার ওই ভাইরাস ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে। আর ব্যাকটেরিয়া হ্যাঁ, একটা হলো রোগ হওয়ার আগে, ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক। না, রোগ হওয়ার আগে নিব ভ্যাকসিন, আর কোনো রোগ হওয়ার পরে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন আমরা যাব লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থের সংজ্ঞাটা কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সহযোগে গঠিত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এস্টারকে ফ্যাট বা লিপিড বলে। জার্মান বিজ্ঞানী ব্লার 1943 সালে সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন। গ্রিক লাইফোস মানে ফ্যাট থেকে লিপিড শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো স্নেহ পদার্থ। লিপিড হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন নিয়ে গঠিত এবং এগুলো পানিতে অদ্রবণীয়, কিন্তু কিছু জৈব দ্রাবক যেমন ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল ইত্যাদিতে দ্রবণীয়। তো লিপিডের উৎস, লিপিড আসলে দুই ধরনের উৎস থেকে হয়। এটা হলো প্রাণীজ উৎস আর এটা হলো উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎসগুলো হলো চর্বি, মাখন, ঘি ইত্যাদি। আর উদ্ভিজ উৎস হলো বিভিন্ন উদ্ভিদের বীজ, যেমন সয়াবিন, তিল, সূর্যমুখী, বাদাম, পাম, নারকেল, জলপাই, সরিষা এগুলো হতে পারে। লিপিডের বৈশিষ্ট্য, লিপিড বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন জৈব যৌগ। এরা পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল ইত্যাদি দ্রবণীয়। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। আমরা এটা পরীক্ষা করে দেখতে পারি। আমরা যখন গোস্তের সাথে যে চর্বিগুলো থাকে সেগুলো দেখবো যে পানিতে ভেসে ভেসে বেড়াচ্ছে। বা তেল যদি পানিতে ফেলে দিই তাহলে তেলও পানির উপর একটা লেয়ার তৈরি করে। তাহলে আমরা বলবো লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। হাইড্রোলাইসিস মানে আদ্র বিশ্লেষণ শেষে এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে লিপিডকে যদি আমরা ভাঙি বা আদ্র বিশ্লেষণ করি তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অবশ্যই পাওয়া যাবে। লিপিডের আণবিক ওজন স্যার বৃদ্ধি। আদ্র বিশ্লেষণ করে কিভাবে? আদ্র বিশ্লেষণ বিভিন্ন উপায়ে করতে পারি আমরা। এটা দেখা গেলো যে অন্য কোনো কেমিক্যালের মাধ্যমে আমরা আদ্র বিশ্লেষণ করতে পারি, হ্যাঁ, বা আমরা দেখলো অত্যাধিক তাপ দিয়েও আমরা করতে পারি, ঠিক আছে, এনজাইম দিয়ে করতে পারি। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। সাধারণ উষ্ণতায় এটা বলা হচ্ছে কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা বা সাধারণ উষ্ণতায়, যেটা 20°C, কিছু লিপিড তরল অবস্থায় থাকে যেমন তেল, আবার কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে যেমন চর্বি। তাহলে কক্ষ তাপমাত্রা বা 20°C তাপমাত্রায় যে লিপিডগুলো তরল
সেগুলো হলো তেল, আর যে লিপিডগুলো হলো কঠিন সেগুলো হলো চর্বি। লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে। লিপিডের কাজ। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কাজ করে, যেমন আমরা কোষে দেখেছিলাম যে এটা কোষঝিল্লিতে আছে, বা অন্যান্য অঙ্গাণু ঝিল্লিতে ফসফোলিপিড ঝিল্লি গঠন করেছিল। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে স্তর সৃষ্টি করে, অতিরিক্ত প্রশোধন রোধ করে। পাতার যে কিউটিক্যাল, আমরা পাতা এবং কাণ্ডের উপরে একটা লেয়ার দেখবো, সেটার নাম হলো কিউটিক্যাল। এই কিউটিক্যালটা আসলে মোম দ্বারা গঠিত। আর এই কিউটিক্যাল কি করে, যে প্রশোধন রোধ করে। কিউটিক্যাল লেয়ার থাকার কারণে প্রশোধন হ্রাস পায়, কম হয়। কতিপয় এনজাইমের প্রস্তুতি গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে এবং লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। এই হলো লিপিডের কাজ। আমরা এবার যাব লিপিডের শ্রেণীবিভাগ। তো লিপিডকে আমরা এরকম 3টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে। এটা হলো রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ভাগ। রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লিপিডকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হলো সরল লিপিড, একটা যৌগিক লিপিড, আর একটা হলো উদ্ভূত লিপিড। সরল লিপিড আবার 2টা ভাগ, একটা হলো স্নেহদ্রব্য। স্নেহদ্রব্যের আরেকটা নাম আছে ট্রাইগ্লিসারাইড, আর মোমের আরেকটা নাম আছে মনোগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড বা স্নেহদ্রব্য, মোম হলো মনোগ্লিসারাইড। যৌগিক লিপিড আমরা এখানে 4টা অংশ দেখতে পাচ্ছি, বা 4টা ভাগ: গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, লিপোপ্রোটিন, স্যার মোনোগ্লিসারাইড। মোম হলো মনোগ্লিসারাইড, মনো। এটা হবে মনোগ্লিসারাইড, আর স্নেহদ্রব্য হবে ট্রাইগ্লিসারাইড। আমরা আসছি ওগুলো পরে, ওগুলো ডিসকাস করব। আর যৌগিক লিপিড এখানে আমরা 4টা ভাগ দেখাইছি। যৌগিক লিপিডের ভাগ আরো বেশি আছে, কিন্তু তোমাদের সিলেবাসে 4টাই দেখানো আছে। উদ্ভূত লিপিড এটা তিন ধরনের: স্টেরয়েড, টারপিনস, আর হলো রাবার। আমরা এখন প্রথম সরল লিপিডে যাব। সরল লিপিডের সংজ্ঞা হলো কি, যেসব লিপিডের আর্দ্র বিশ্লেষণ যদি করা হয়, লিপিডের আর বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, তাকে সরল লিপিড বলে। মানে স্নেহ, এখানে স্নেহ পদার্থ বলতে বোঝাচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, এই 2টা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। তাহলে আমরা এখন বলছি সরল লিপিড কয় ধরনের? 2 ধরনের: স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, একটু আগে বলেছিলাম। আর মোমের এখানে নামটা দেওয়া হয় নাই, মোম এটার নাম হলো মনোগ্লিসারাইড। তাহলে স্নেহদ্রব্য হলো ট্রাইগ্লিসারাইড, আর মোম হলো মনোগ্লিসারাইড। আমরা এখন স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড জানবো। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলে। 1 অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে 1 অণু ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এতে 3 অণু পানি তৈরি হয়। আমরা এখানে স্ট্রাকচার গুলো দেখছি, এটা হলো গ্লিসারল বা গ্লিসারিনও বলতে পারি। তাহলে এখানে গ্লিসারল বা গ্লিসারিন, এটা হলো কি, গ্লিসারলের সংকেত। এটা হলো 1 অণু, এটা লাগে। আর এই গ্লিসারলকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কি বলবো? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। কেন আমি একে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলছি? কারণ এই গ্লিসারলের গঠনে দেখো 3টি হাইড্রক্সিল আছে, OH আছে 3টি, OH মূলক আছে 3টি, এই জন্য নাম হয়েছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা ট্রাইগ্লিসারাইড গঠনে 1 অণু গ্লিসারল এবং 3 অণু কি নিব? ফ্যাটি অ্যাসিড। এখানে ফ্যাটি অ্যাসিড হিসেবে আছে স্টিয়ারিক অ্যাসিড, একে বলা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি? যে ফ্যাটি অ্যাসিডের চেনে কার্বন কার্বন ডবল বন্ড না থাকলে তাকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে এখানে যে আমরা কার্বনের স্ট্রাকচার গুলো দেখছি, কোনো কার্বনের সাথে কার্বন ডবল বন্ড নাই। যে কার্বন এবং কার্বন আছে সেগুলো সবই সিঙ্গেল বন্ড, এই জন্য এটা হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। শেষ প্রান্তে আমরা একটা দেখতে পাচ্ছি কার্বন ডবল বন্ড ও, কিন্তু সেই ডবল বন্ড অক্সিজেনের সাথে আছে, কার্বনের সাথে নাই। ঠিক আছে? তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি? যে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত যে ফ্যাটি অ্যাসিড, তাকে আমরা বলবো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা ট্রাইগ্লিসারাইড গঠনে 1 অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড বা স্টেরিক অ্যাসিড নিতে পারি।
নেওয়ার ফলে কি হবে, এই এখান থেকে 3টা হাইড্রোজেন, মানে ফ্যাটি অ্যাসিড থেকে 3টা হাইড্রোজেন, আর এখান থেকে যাবে হলো তিনটা হাইড্রোজেন, ঠিক না, এখানে হলো, হ্যাঁ ঠিক আছে, 3টা হাইড্রোজেন, আর এখান থেকে হলো 3টা হাইড্রোক্সাইড মিলে কি হবে, 3 অণু পানি বের হয়ে যাবে, এবং যার ফলে তৈরি হবে ট্রাইগ্লিসারাইড। তাহলে আমরা আবার বলছি, 1 অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ট্রাইগ্লিসারাইড গঠন করবে, এবং এখানে 3 অণু পানি উৎপন্ন হবে। এবার আমরা আসবো যে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে। তাহলে আমরা বলবো ফ্যাটি অ্যাসিডের কার্বোহাইড্রেট যে চেইন, কার্বোহাইড্রেট না, কার্বন চেইন, এটা হবে কার্বন, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো ফ্যাটি অ্যাসিডের কার্বন কার্বন চেইন, এই যে এটা হবে ফ্যাটি অ্যাসিডের কার্বন কার্বন চেইনে এক বা একাধিক ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমরা কি এই স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি বুঝলাম? জি স্যার। জি স্যার। স্যার আপনি বলেছিলেন যে হাসান স্যারের বইয়ে একটা চেইন স্ট্রাকচার হচ্ছে ভুল আছে, স্যার কোনটা? ওটা কিসের কথা বলেছিলেন? ও, ওটা হলো এল গ্লুকোজ, সেটা কি রিং স্ট্রাকচারে না না ভুল আছে নাকি না না, চেইন স্ট্রাকচার? চেইন স্ট্রাকচার, এল গ্লুকোজের চেইন স্ট্রাকচারে ভুল আছে। হ্যাঁ, হাসান স্যার ওখানে শুধু 5 নম্বর কার্বনে ওই বাম সাইডে ওএইচ দেখাইছে, কিন্তু আসলে অন্যান্য কার্বনেও, অন্যান্য যে কাইরাল কার্বন আছে, অন্যান্য কাইরাল কার্বনেও কিন্তু হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডের অবস্থানটা পরিবর্তন হয়, যেটা আমি দেখাইছিলাম তোমাদের, বুঝছো। 5 নম্বর কার্বনটা ঠিক জি রেখেছে, স্যার। কিন্তু তোমার হলো ওখানে 4 3 2, এই 4 3 2-এও হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডের অবস্থানটা পরিবর্তন দেখাতে হবে। ওকে স্যার। আচ্ছা, ট্রাইগ্লিসারাইড 2 ধরনের, চর্বি ও তেল। যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় বিরাজ করে তাকে চর্বি বলে। হ্যাঁ, উদ্ভিদ চর্বি ও পাম অয়েল। উদাহরণ: যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায়, এরা কি হবে, সাধারণ তাপমাত্রায় এরা তরল অবস্থায় থাকবে, তাকে আমরা বলবো তেল। তাহলে এখানে আমরা আসছি চর্বি এবং তেলের দুটো পার্থক্য, কয়েকটা পার্থক্য। তাহলে চর্বি হলো সাধারণত লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে, আর তেল হলো সাধারণত খাটো শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে হলো চর্বি, মানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে মানে কার্বন কার্বন ডবল বা ট্রিপল বন্ড থাকতে পারে। কক্ষ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন, আর তেল হবে কক্ষ তাপমাত্রায় তরল। গলনাঙ্ক অনেক বেশি, যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এই জন্য গলনাঙ্ক 70°C কাছাকাছি। আর যেহেতু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত বা কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, এই কারণে এদের গলনাঙ্ক অনেক কম, যেমন মাত্র 5°C কাছাকাছি। উদাহরণ: উদ্ভিদ চর্বি, পাম অয়েল, নারকেল তেল, মাখন, ঘি, প্রাণীজ চর্বি, মাছের তেল ইত্যাদি হলো চর্বি। উদাহরণ: ভোজ্য তেল হলো সরিষা, সয়াবিন, এগুলো হলো ভোজ্য তেল। তাহলে আমরা এখানে বলছি নারকেল তেল, নাম হলো তেল কিন্তু এটা আসলে চর্বি। আমরা এখন দেখবো শীতকাল এখন চলে আসছে, আমরা কিছুদিনের মধ্যে দেখবো যে অনেক জায়গায় হয়তো ইতিমধ্যে হয়ে গেছে 18-19°C তাপমাত্রা। তো যে জি স্যার, এলাকায়, হয়ে গেছে। হ্যাঁ, তো যে এলাকায় মনে করো 18-19°C তাপমাত্রা, সে এলাকার যদি আমরা নারকেল তেলের অবস্থা দেখি, দেখবো যে জমে গেছে, বোতলে জমে গেছে। হ্যাঁ, তো জি এটা হলো স্যার। যে নারকেল তেল, এটা চর্বি, এটা আসলে চর্বি, কক্ষ তাপমাত্রায় এরা জমে যায়। তো কাজ: ফল ও বীজে সঞ্চিত খাদ্য হিসেবে ট্রাইগ্লিসারাইড জমা থাকে। বীজের অঙ্কুরোদ্গমের সময় এসব লিপিড, কখন দিছিস? মাত্র দিছিস? বীজের অঙ্কুরোদ্গমের কখন সময় দিছিস? এসব লিপিড কার্বোহাইড্রেট, এই কথা বলা বলি বন্ধ করুন। বাজে 10টা বাজে। হ্যাঁ, তো আর তো দেয় নাই প্রেজেন্ট, আমি একাই দিছি। এই যে এটা নিচে মিউট হয়ে যাও, মনোযোগ দিয়ে শোনো।
বীজের অঙ্কুরোদ্গমকালে এসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। তাহলে এই লিপিডগুলো কোথায় থাকবে? এই লিপিডগুলো বীজের মধ্যে সঞ্চিত থাকবে, কিন্তু যখন বীজ অঙ্কুরিত হবে তখন এই লিপিডগুলো কনভার্ট হবে কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেটে কনভার্ট হয়ে চারার শক্তি এবং খাদ্য যোগাবে। এই কনভার্সনটার কথা মনে আছে তোমাদের, যে অশর্করা জাতীয় পদার্থ যে প্রক্রিয়ায় শর্করায় পরিণত হয়, কারো কি মনে আছে এই রূপান্তরটা নাম? গ্লাইকোসিস। কারোই মনে নাই? গ্লুকোনিওজেনেসিস। এই যে গুড, গ্লুকোনিওজেনেসিস। কে বললাম নাম বলো? স্যার পূজাবনি। রোল কত? স্যার 232। আচ্ছা গুড, ভালো লাগলো অনেক শুনে। আচ্ছা এবার আসি আমরা মোম। মোম হলো স্বরলিপিডের 2 নম্বর অংশ। ফ্যাটি অ্যাসিড ও মোনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। মোনোহাইড্রক্সি অ্যালকোহল বলতে বোঝায় যে এই অ্যালকোহলে একটা মাত্র হাইড্রক্সিল আছে। কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোম 24 থেকে 36টি কার্বন পরমাণু বিশিষ্ট হয়। এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। মোম পানিতে অদ্রবণীয় এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এদের হাইড্রোকার্বন চেইনে কোনো ডবল বন্ড থাকে না। সাধারণ তাপমাত্রায় এটি কঠিন অবস্থায় থাকে, এর গলনাঙ্ক চর্বির চেয়ে বেশি। এদের চেইন অত্যন্ত দীর্ঘকায়। মোমে ফ্যাটি অ্যাসিডের পরিসর কার্বন 14 থেকে কার্বন 16 হতে পারে, আর অ্যালকোহলের পরিসর কার্বন 16 থেকে কার্বন 32। মৌচাক থেকে প্রাকৃতিক উপায়ে মোম পাওয়া যায়। উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ফলের ত্বক ইত্যাদিতে মোম পাওয়া যায়। আমরা এরকম অনেক ফল দেখবো, হ্যাঁ, এই যেমন আপেলের উপরে একটা মোমের কিন্তু লেয়ার থাকে, খেজুরের উপরে মোমের একটা লেয়ার থাকে। হ্যাঁ, এই লেয়ার গুলো দেখা গেল যে এটা যেহেতু আহ এরা কিন্তু প্রশোধন রোধ করে, মোমও কিন্তু প্রশোধন রোধ করে। মোমের কাজ, তাহলে উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। এটা প্রতিরোধেও ভূমিকা রাখবে, যেহেতু বাইরে একটা পিচ্ছিল, মোম তো আসলে একটা পিচ্ছিল জাতীয় উপাদান, তাহলে বাইরের যদি প্রতিরোধক হিসেবে ওরা কাজ করতে পারে। উদ্ভিদ কোষ প্রাচীরের কিউটিন ও সুবেরিন মোম জাতীয় পদার্থ। কিউটিনটাই কিউটিকেলে থাকে। মোম থেকে মোমবাতি তৈরি হয়, বিভিন্ন প্রসাধন শিল্পেও এটি ব্যবহৃত হয়। স্যার হ্যাঁ, স্যার আমার যে আপেল বা খেজুরের উপরে যে মোমের আবরণ থাকে, স্যার আমরা যদি এটা খাই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না? না ওই মোম খেলেও মানে ক্ষতি, কারণ তো লিপিড খাওয়াই হলো আমাদের একটু ক্ষতি। কিন্তু কিছু ভালো লিপিড আছে, খারাপ লিপিড আছে। তো মোম যে দেখা গেলো যে যে লিপিডটা আছে ওটা একটু ধুয়ে খেলে অসুবিধা হওয়ার কথা। সরি মোম বলছি, আপেলের ওটা একটু ভালো করে ধুয়ে খেয়ে নিলে অসুবিধা নেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এমনিতেও প্রাকৃতিকভাবে মোমের একটা লেয়ার আছে, আর অসাধু ব্যবসায়ী দেখা গেলো যে সেটাকে আলো মানে সংরক্ষণ করার উদ্দেশ্যে আরো কিছু ভেজাল কিছু জিনিস মিশিয়ে দেয়, যাতে বেশি দিন মানে সুরক্ষিত থাকে। এই জন্য আমাদেরকে ওটা ভিজিয়ে রাখতে হবে, অনেকক্ষণ ভিজিয়ে রেখে, যার ফলে অনেক লিপিড দেখা গেলো যে পানির উপরে পানিতে ধুয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। যৌগিক লিপিড, এটা হলো লিপিডের মূল লিপিড, যেটা আমরা বলেছিলাম লিপিডের 3টে ভাগ, তার মধ্যে এটা হলো 2 নম্বর ভাগ হলো যৌগিক লিপিড। সরল লিপিডের সাথে কিছু জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে যে লিপিড তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলে। এটি স্নেহ ও অস্নেহ জাতীয় পদার্থের যৌগ। যৌগিক লিপিড আমরা তোমাদের সিলেবাসে বললাম 4 ধরনের: ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং লিপোপ্রোটিন। 1 নম্বরে আসবো ফসফোলিপিড। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও ফসফেট এর সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। আমরা আগে বলেছি যে যৌগিক লিপিডের কি কি অংশ, একটা হলো লিপিড অংশ, হ্যাঁ, একটা হলো লিপিড অংশ, আর একটা হলো প্রস্থেটিক গ্রুপ বা অলিপিড অংশ। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফসফোলিপিডের অলিপিড অংশ কাকে পাচ্ছি? অলিপিড অংশ হলো ফসফেট। লিসিথিন, সেফালিন, প্লাজমালোজেন ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ফসফোলিপিড। প্লাজমা ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের পর্দা ইত্যাদি ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। কাজ, ফসফোলিপিডের কাজ: কোষ ঝিল্লি বিভিন্ন কোষ অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে থাকে, আয়ন বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে,
কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ সেল ফসফোলিপিড সমৃদ্ধ। গ্লাইকোলিপিড সরলিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয়, মানে কার্বোহাইড্রেট এখানে প্রস্থিতিক গ্রুপ বা অলিপিড অংশ, তখন তাকে গ্লাইকোলিপিড বলে। উদ্ভিদের ফটোসিনথেটিক অঙ্গে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের ঝিল্লি গ্লাইকোলিপিড অধিক থাকে। এতে গ্যালাক্টোজ থাকলে তখন তাকে আমরা বলবো গ্যালাক্টোলিপিড। সূর্যমুখী ও তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোসাইডস বলা হয়, যেটা আমরা ফ্লুইড মোজাইক মডেলে দেখেছিলাম যে গ্লাইকোলিপিড যখন গ্লাইকোপ্রোটিনের সাথে সংযুক্ত তখন তাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। কাজ, গ্লাইকোলিপিডের কাজ ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সাহায্য করে। ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, আর ফটোসিনথেটিক অঙ্গাণু মানে ক্লোরোপ্লাস্ট। সালফোলিপিড, যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলে। উদ্ভিদে প্রচুর পরিমাণে এই জৈব যৌগটি পাওয়া যায়। লিপোপ্রোটিন, তাহলে লিপিডের সাথে যদি প্রস্থেটিক গ্রুপ প্রোটিন হয় তখন আমরা তাকে বলবো লিপোপ্রোটিন। অধিকাংশ ক্ষেত্রে এদের লিপিড অংশ কোলেস্টেরল, এস্টার, ফসফোলিপিড দিয়ে গঠিত। তাহলে লিপিডের যে অংশটা সেটা হবে কোলেস্টেরল, এস্টার বা ফসফোলিপিড, আর অপ্রোটিন অংশ হলো প্রোটিন বা প্রস্থেটিক গ্রুপ হলো প্রোটিন। তাহলে কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের যে আবরণী আছে সেটা লাইপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিনের কাজ কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে বিদ্যমান। লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। তাহলে এই ছিল যৌগিক লিপিডের শ্রেণীবিভাগ। এবার আমরা আসবো উদ্ভূত লিপিড বা উৎপাদিত লিপিড। তাহলে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড উৎপন্ন হয় তাকে উদ্ভূত লিপিড বলে। আমরা একটু আগে যে যৌগিক লিপিড গুলো পড়লাম সেগুলোকে আদ্র বিশ্লেষণ করা হয় বিভিন্ন উপায়ে। আবার যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টার্পিনয়েড বলে। তাহলে আইসোপ্রিন বলে একক আছে একটা, আইসোপ্রিন এককের কার্বন থাকবে 5টা এবং হাইড্রোজেন থাকবে 8টা, এই একককে আমরা বলবো আইসোপ্রিন একক। তাহলে আইসোপ্রিন হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ। স্টেরয়েড, টার্পিন, রাবার ইত্যাদি লিপিডের উদাহরণ। টার্পিনয়েড লিপিডের উদাহরণ, কারণ এই সমস্ত যৌগতে স্টেরয়েড, টার্পিন এবং রাবারে প্রত্যেকটাতেই টার্পিন নামক উপাদানটি বিদ্যমান। তাহলে টার্পিনয়েড লিপিড 3 ধরনের, স্টেরয়েড, তারপর হলো টার্পিন, আর এটা হলো রাবার। তো প্রথমে আমরা আসবো স্টেরয়েড। স্টেরয়েডে কি বলতেছি আমরা, 27 থেকে 29টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলা হয়। 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলা হয়। এরা উদ্ভিদে মুক্ত অথবা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত গ্লাইকোসাইড অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা এখানে বললাম কি, এরা উদ্ভিদে মুক্ত অবস্থাতেও থাকতে পারে, মানে স্টেরয়েড মুক্ত অবস্থাতেও থাকতে পারে, অথবা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত অবস্থাতেও থাকতে পারে। আবার দেখা যায় যে স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে, যে সমস্ত স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে তাদের স্টেরল বলা হয়। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান। তাহলে স্টেরল কাদের পাওয়া যাবে না, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। কোলেস্টেরল, আর্গোস্টেরল, স্টিগমাস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ডিজিটালিন ইত্যাদি স্টেরয়েডের উদাহরণ। বিভিন্ন প্রকার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। ডিজিটালিন নামক স্টেরয়েড ওষুধ হিসেবে হৃদরোগে ব্যবহৃত হয়। তাহলে হৃদরোগে এক ধরনের স্টেরয়েড ওষুধ ব্যবহার হয়, তার নাম ডিজিটালিন। আমরা দৈনন্দিন কিন্তু আমরাও আমাদের বিভিন্ন সময় আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ খাই। যেমন অনেক সময় অনেকে হরমোনাল কিছু ড্রাগ ব্যবহার করে, যেমন কারো থাইরয়েড প্রবলেম আছে, থাইরয়েডের সিক্রেশন বেশি বা কম, তখন অনেকে ওষুধ খায়, এটাও কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ। আবার অনেকে দেখা যায় যে ব্রণ, মেস্তা, বা অনেকে দেখা যায় যে তাদের যে পিরিয়ড মেনস্ট্রুয়েশন, এই মেনস্ট্রুয়েশন নিয়ন্ত্রণের জন্য তারা কিছু পিল খায়, এই পিলগুলো কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ। স্যার এই পিলের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো যে উদ্দেশ্যে খাওয়া হয় সে উদ্দেশ্য সে কিন্তু ঠিকঠাক পালন করে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হলো যে
ওবেস। ওবেস মানে কি? মোটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এদের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটা হলো যে মোটা, দেহ মোটা হয়ে যায়, যেহেতু স্টেরয়েড হলো এক ধরনের লিপিড, আর লিপিড আমাদের শরীরে এক্সট্রা হিসেবে জমা হয়ে যায়। এই জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ যত কম খাওয়া যায় ততই ভালো, কারণ এদের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটা আছে ওবেসিটি। তো এই ছিল তাহলে স্টেরয়েড। এবার আসবো টার্পিনস। 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে টার্পিনস বলা হয়। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্যায়ী তেল হিসেবে টার্পিনস পাওয়া যায়। সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতে ও বার্নিশের কাজে টার্পিনস ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা বলছি 10 থেকে 40টি কার্বন পরমাণু, মানে 10টি কার্বন পরমাণু মানে কয়টা আইসোপ্রিন থাকবে? 10টি কার্বন পরমাণু মানে কয়টি আইসোপ্রিন থাকবে? 2টি। কারণ আমরা জানি একটা আইসোপ্রিন কয় কার্বন বিশিষ্ট যৌগ? 5। 5। হ্যাঁ, তাহলে 10 মানে 2টি আর 40 মানে 8টি। তাহলে 2 থেকে 8টি আইসোপ্রিন যৌগকেও আমরা টার্পিনস বলতে পারি। ঠিক আছে? তোমরা মেনথলের নাম শুনেছো? মেনথল জি স্যার। এই যে পেস্টে দেওয়া থাকে বা বিভিন্ন আমাদের যে ফেসিয়াল যে সামগ্রীগুলো আছে এগুলোতে মেনথল দেওয়া থাকে। হ্যাঁ, সেন্ট, বিভিন্ন সেন্ট, সুগন্ধি এগুলোতেও কিন্তু মেনথল দেওয়া থাকে। তো এগুলো, এই মেনথল কিন্তু এক ধরনের মোনোটার্পিন। মেনথল এক ধরনের মোনোটার্পিন। মোনোটার্পিন মানে কি? 2টা আইসোপ্রিন একক দিয়ে গঠিত টার্পিনকে আমরা বলবো মোনোটার্পিন। রাবার প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে। হিবিয়া ব্রাজিলিয়ানসিস এটা রাবার উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। গোত্রের নাম হলো ইউফরবিয়েসি। উদ্ভিদ থেকে প্রাকৃতিক রাবার বা প্যারা রাবার পাওয়া যায়। রাবার উৎপাদনকারী অন্যান্য উদ্ভিদ হলো ফিকাস ইলাস্টিকা, প্যালাকুইয়াম, ভুট্টা, ক্যাস্টিলা ইলাস্টিকা ইত্যাদি। প্রাকৃতিক রাবার ছাড়াও কৃত্রিম উপায়ে রাবার তৈরি করা যায়, এদেরকে গাম বলে। কাজ ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি টায়ার তৈরিতে রাবার ব্যবহৃত হয়। তাহলে এই ছিল উদ্ভূত লিপিডের 3টা ভাগ। আমরা এখন বিশেষ, স্যার আমরা যে ইরেজার ইউজ করি সেটা ওটাও রাবার, কিসের ওটাও হতে রাবার, পারে? কিন্তু ওই রাবারের এটা কি ব্যবহারটা, গামলা রাবার? হ্যাঁ ওই রাবারের ব্যবহারটা খুবই মানে গৌণ। ম্যাক্সিমাম যে রাবার হিউজ পরিমাণ ব্যবহৃত হয় সেটা হলো বিভিন্ন যানবাহনের যে গাড়িগুলো আছে তাদের টায়ার তৈরি। আর আমাদের যে ইরেজার এটা খুবই নগণ্য একটা ব্যবহার, এই জন্য এটা আমরা ব্যবহারের মধ্যে বলি না। কোলেস্টেরল, তাহলে আমরা এটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের জন্য। এই কোলেস্টেরল সম্পর্কে এখন আমরা এক্সট্রা তথ্য জানবো। তাহলে এটি একটি জটিল মনোহাইড্রক্সি গৌণ অ্যালকোহলিক যৌগ। এটি সাদা স্ফটিকাকার বস্তু যা পানিতে অদ্রবণীয়, কিন্তু ক্লোরোফর্ম, ইথার, অ্যালকোহল ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবণীয়। ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরল বিক্রিয়া করে মোম তৈরি করে। কোলেস্টেরল কোষের একটি অতি প্রয়োজনীয় উপাদান। এটি কোষের ঝিল্লির প্রবেশতা নিয়ন্ত্রণ করে। আলু ও চুকরি আলুতে কোলেস্টেরল পাওয়া যায়। প্রাণীদেহে অধিক পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। আমরা জানি কোলেস্টেরল 2 ধরনের, একটা হলো এলডিএল আর একটা হলো এসডিএল। এলডিএল মানে হলো লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এসডিএল হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। মানুষের রক্তে এসডিএল এর মাত্রা বেশি, ঠিক আছে, 40 মিলিগ্রাম পার ডিএল। তাহলে কি হবে? আমরা বলতেছি যে মানুষের এসডিএল এর মাত্রা বেশি থাকা ভালো। হ্যাঁ, এবং এটা দেখা যায় যে মেয়েদের, মেয়েদের এই এসডিএল এর মাত্রাটা বেশি থাকে। মেয়েদের রক্তে এসডিএল এর মাত্রা বেশি আছে, পুরুষদের ক্ষেত্রে এসডিএল এর মাত্রাটা কম। আবার পুরুষদের ক্ষেত্রে এলডিএল এর পরিমাণ বেশি থাকে আর এসডিএল এর পরিমাণ কম থাকে। মেয়েদের আবার এলডিএল এর পরিমাণ কম থাকে। তাহলে আমরা এখানে দেখতে স্যার পাবো, কম বেশি থাকলে কি হয়? হ্যাঁ কম বেশি থাকলে ক্ষতি, কারণ খারাপ লিপিডটা হলো এলডিএল আর ভালো লিপিডটা হলো এসডিএল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষে ভালো লিপিডের পরিমাণ কম আর মেয়েদের ক্ষেত্রে ভালো লিপিডের পরিমাণটা বেশি। এই বেশি থাকার কারণে মেয়েদের চেয়ে পুরুষের দেহে করোনারি থ্রম্বোসিস বলে একটা রোগ হয়। করোনারি থ্রম্বোসিস বলে একটা রোগ হয়, আর এই রোগের কারণে দেখা গেল যে অনেক জটিলতা সৃষ্টি হয় হৃৎপিণ্ডে। কারণ মানুষের যে পুরুষের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের যে আর্টারি, করোনারি আর্টারি, সে করোনারি আর্টারি বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যায়। হ্যাঁ, যার কারণে করোনারি থ্রম্বোসিস রোগটা হয়। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা 0.15 থেকে 1.2%। ঠিক আছে?
তাহলে আমরা কি বলছি এখানে? বলছি যে এখানে স্ত্রী লোকের রক্তে HDL বেশি থাকে, LDL কম থাকে। এই জন্য পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের হৃদরোগ কম হয়। রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে রক্তনালী সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায়। ওই যে আমরা আর্টারির কথা বললাম, করোনারি আর্টারি, তাহলে করোনারি আর্টারি ওখানে প্রাচীরগুলোতে এই লিপিড জমে যাবে, কোলেস্টেরল জমে যাবে, তার কারণে করোনারি আর্টারি চিকন হয়ে যায় এবং এই রোগটা হয়। লিপিডের ভূমিকা, জীবদেহে লিপিডের ভূমিকা, এরা খাদ্য হিসেবে সঞ্চিত থাকতে পারে জীবদেহে। কোষঝিল্লি থেকে শুরু করে অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণী ফসফোলিপিড দিয়ে গঠিত। গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড জীবদেহের কতিপয় উৎসেচক বা এনজাইম প্রস্তুত গ্রুপ হিসেবে কাজ করে। প্রাণীদেহে ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। হ্যাঁ, মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড, কিউটিকল বিদ্যমান থেকে প্রশোধনের হার হ্রাস করে। টার্কিস জাতীয় লিপিড উদ্ভিদের সুগন্ধ সৃষ্টি করে। লিপিড থেকে সামান্য প্রোটিন, হরমোন ও কোলেস্টেরল তৈরি করা যায়। আচ্ছা, এখানে আমরা একটা বললাম প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। হ্যাঁ, এই চর্বির নামটা কেউ জানো? প্রাণীদেহে ত্বকের নিচে এই চর্বিটা জমা থাকে, এই চর্বির একটা নাম আছে, কেউ কি এই চর্বির নাম জানো? ট্রাইগ্লিসারাইড। অ্যাডিপোস টিস্যু, এর নাম হলো অ্যাডিপোস টিস্যু। স্যার আবার বলেন তো। অ্যাডিপোস, আমি বানানটা লিখে দিই পাশে, ADIPOS, অ্যাডিপোস টিস্যু। দেখতে পেয়েছো অ্যাডিপোস টিস্যু? অ্যাডিপোস টিস্যু দেখতে জি পেয়েছো? স্যার। স্যার হ্যাঁ, তাহলে এটা কি হয়, প্রাণীদেহের ত্বকের নিচে এই টিস্যুটা সঞ্চিত থাকে, যার ফলে এরা তাপ নিরোধক হিসেবে কাজ করে। যেমন মনে করো যে ঠান্ডার সময় এখন যেমন সরীসৃপ, উভচর, এরা কিন্তু সাধারণত বাইরে দেখতে পাবে না, কারণ এরা কি করে, এদের দেহে, এদের হলো শীতল রক্ত উপযুক্ত প্রাণী। শীতকাল হলে এদের বাইরের যে তাপমাত্রা, এই তাপমাত্রার সাথে এদের দেহের তাপমাত্রা ওঠানামা করে। বাইরে যদি 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে এই সমস্ত প্রাণীর দেহের রক্তের তাপমাত্রা 5 ডিগ্রি হয়ে যাবে। এই কারণে এরা বিভিন্ন ফাঁক ফোকরে, গুহায়, পাথরের নিচে বা বাড়ির আনাচে কানাচে, কোনায় কোনায় এরা লুকিয়ে থাকে। কেন লুকিয়ে থাকে? কারণ বাইরে আসলেই তাদের রক্ত জমাট বাঁধার সম্ভাবনা রয়েছে। তাহলে এরা যেহেতু বাইরে আসছে না, খাবারও পাচ্ছে না, তখন কি করবে, এদের যে অ্যাডিপোস টিস্যু গুলো আছে, এই অ্যাডিপোস টিস্যু গুলো থেকে তারা এগুলোকে ভেঙে কিছু তাপ পাবে এবং সেগুলোই দেখো যে শক্তি, মানে সেগুলো বা সেই অ্যাডিপোস টিস্যু বা চর্বিগুলো ভেঙে এরা শক্তি উৎপন্ন করবে। ওই সময় তাদের স্যার খাওয়ার দরকার হয় না। বলো। স্যার উভচর ও সরীসৃপ প্রাণীদের রক্ত জমাট বেঁধে গেলে কি হবে? ওরা কি মারা যাবে? অবশ্যই মারা যাবে। হ্যাঁ, তুমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা সাপকে যদি 7 মিনিট 8 মিনিট রেখে দাও, দেখবে যে সে মারা যাবে, তার রক্ত জমাট বাঁধে যাবে। ঠিক আছে, কারণ তার দেহের রক্তের তাপমাত্রা ওরকম 3 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যাবে। বুঝছো? স্যার মানুষের কাছে হয় না কেন? হ্যাঁ, মাছ, মানুষ তো স্যার, একটা মানুষের ক্ষেত্রে আমি তো বলেছি সরীসৃপ আর উভচর, সরীসৃপ আর উভচর। মাছ তো হলো জি অন্য, স্যার, এটা যেমন ব্যাং, সাপ, এগুলো হলো সরীসৃপ। ঠিক আছে, ওই সময় শীত, যদি অত্যাধিক শীত চলে আসে, তখন এই সমস্ত প্রাণীগুলোকে দেখা যায় না, তখন তারা শীত নিদ্রা যাপন করে, সেটাকে বলা হয় হাইবারনেশন। এই নামটা শুনেছো, শীত নিদ্রা? স্যার না স্যার। স্যার শীতে কি হয়? শীতকালে ঘুমায় পড়ে? হ্যাঁ, শীতকালে মানে শীতটা এড়িয়ে চলে। শীতকালে তারা বিভিন্ন কোনায়, মানে পাথরের নিচে বা গুহার মধ্যে বা ঘরের কোনো কোনায় লুকিয়ে থাকবে, যাতে শীত না লাগে। ও স্যার আচ্ছা, ইভালুশন এখানে টেস্টের সিলেবাসটি কি স্যার? হ্যাঁ, বলো। স্যার ইভালুশন টেস্টের সিলেবাস? ওটা নেক্সট ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা, সময় বেশি নাই তো, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে স্যার, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।